বাজেট স্মার্টফোন কেনার ক্ষেত্রে 15,000 টাকা একদম সুইট একটা স্পট। ফোন কেনার জন্য এটা কিন্তু খুব একটা বেশি প্রাইস না, তবে অনেকের জন্য এই প্রাইসটা কিন্তু খুব একটা কমও না। তো এরকম প্রাইস রেঞ্জে মানে 14,999 টাকায় চলে এলো Xiaomi নতুন একটা স্মার্টফোন Redmi A7 Pro। সো দেখা যাক এই ফোনটা এই বাজেটে কেমন হলো, আর এই ফোন কাদের জন্য কেনা ঠিক হবে আর কাদের জন্য কেনা ঠিক হবে না। আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু, চলুন শুরু করা যাক। বক্স কন্টেন্ট হিসেবে এই ফোনের সঙ্গে আমরা টিপিক্যাল জিনিসপত্র পাচ্ছি, অর্থাৎ বক্সে থাকছে একটি ক্লিয়ার ব্যাক কভার, সাথে আছে চার্জিং অ্যাডাপ্টার আর একটা টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল। কালারের ক্ষেত্রে আমরা যে ইউনিটটা হাতে পেয়েছি এটার নাম হচ্ছে সানসেট অরেঞ্জ। এটার ব্যাক পার্টে এক ধরনের টেক্সচার থাকছে যা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে ডিফারেন্ট লাগে। অ্যান্ড আই মাস্ট সে এই কালারের ফোন অনেকের কাছে ভালো লাগবে, কারণ অনেক অনেক বাজেট ফোনের ভিড়ে এটাতে একদম প্রিমিয়াম এবং ডিফারেন্ট একটা লুক পাবেন। বাট এই বোল্ড কালারের ফোনটা অনেকের কাছে ভালো লাগবে না, এটাও ট্রু। সো রেডমি A7 Proর কিন্তু আরও বেশ কয়েকটি কালার ভ্যারিয়েন্ট থাকছে, ব্ল্যাক, মিস্ট, পাম গ্রিন। সো সেগুলোও দেখতে পারেন। আমি সাজেস্ট করবো Xiaomiর ফিজিক্যাল কোনো শোরুমে যান এবং সেখানে গিয়ে কালারগুলো দেখুন। এবং আমার যেটা মনে হয় যে ইন পার্সন দেখার পর এই সানসেট অরেঞ্জ কালারটাই আপনার কাছে সবচেয়ে ভালো লাগবে। তো প্রথমবারের মতো ফোনটা হাতে যখন নেবেন তখন একটু বড় বড় ফিল হবে, কারণ এটাতে কিন্তু 6.9 ইঞ্চির একটি ডিসপ্লে থাকছে। সো ফোনের ফুটপ্রিন্ট কিন্তু খুব একটা ছোটোখাটো না, ওজনও বেশ ভালোই, মোটামুটি 208 গ্রামের মতো। বাট বক্সি শেপ এবং বেটার ওয়েট ডিস্ট্রিবিউশন এগুলো মিলিয়ে যারা একটু বড় সাইজের ফোন ব্যবহার করে ইউজ টু, তাদের কাছে কিন্তু খুব একটা খারাপ লাগবে না। অন্যদিকে বড় ফোন হওয়ার পরও ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম বাটন সেটা কিন্তু খুব সহজেই অ্যাক্সেস করা যাচ্ছিল। পাওয়ার বাটনের মধ্যে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা থাকছে, যেটা খুব সহজেই ফোনটাকে আনলক করতে পারছিল। ফোনের নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, স্পিকার, এবং ওপরের দিকে কিছুই থাকছে না। নো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, নো সেকেন্ড স্পিকার। আর Xiaomiর যে সিগনেচার সেন্সরটা মোটামুটি সব বাজেটের ফোনেই থাকে, যেটা হচ্ছে আইআর সেন্সর, সেটাও কিন্তু এই ফোনে থাকছে না। বাম দিকে চলে গেলে এখানে আমরা পাবো একটি সিম কার্ড ট্রে, এবং এখানে দুইটা সিম প্লাস একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। তো ডিসপ্লের ক্ষেত্রে এই ফোনের সবচেয়ে হাইলাইটেড ফিচার হচ্ছে এই 6.9 ইঞ্চ ডিসপ্লের ব্রাইটনেস। এই বাজেটের বেশিরভাগ ফোনের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ব্রাইটনেস নিয়ে আসলে স্ট্রাগল করতে হয়। ইনডোরে ঠিকঠাক থাকে, বাট আমরা যখন ডিরেক্ট সানলাইটে চলে যাই সেখানে কিন্তু ডিসপ্লে খুব একটা ব্রাইট লাগে না। বাট এই A7 Proতে ব্রাইট একটা প্যানেল আছে, হাই ব্রাইটনেস মোডে যেটা 800 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে। সো একদম পিক সানলাইটে ওই ডিসপ্লে একদম ভিজিবল থাকে। আমরা ডিরেক্ট সানলাইট এটা টেস্ট করে দেখেছি এবং হাই ব্রাইটনেস মোডে ডিসপ্লেটা ফুললি ভিজিবল ছিল। সো যারা একদম রোডে ঘাটে কাজ করেন, বাইকের ক্ষেত্রে হয়তো ফোনে নেভিগেশন ইউজ করেন, কিংবা উবার পাঠাওয়ের রাইডার যারা আছেন, তাদের জন্য এই ডিসপ্লেটা কিন্তু একদম পারফেক্ট। নট অনলি ব্রাইটনেস, এই ডিসপ্লেতে কিন্তু ওয়েট টাচ টেকনোলজি 2.0 থাকছে। সো এই ফোনের ডিসপ্লে হাত ভেজা থাকলেও টাচ কাজ করবে। ইভেন আপনার হাতে যদি তেল ঝোল লেগে থাকে সেক্ষেত্রেও টাচ ভালো মতো কাজ করবে। রিফ্রেশ রেটের ক্ষেত্রে এই ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট আছে। সো ওভারঅল এক্সপিরিয়েন্সটা স্মুথ পাবেন। তবে 120 হার্জ রিফ্রেশ রেট থাকলেও সব অ্যাপে কিন্তু 120 হার্জ পাওয়া যাবে না। মোস্টলি ফোনের ইউআই নেভিগেশন, সেটিংস, এসব জায়গায় 120 হার্জ পাওয়া যায়, যা বাজেট ফোনের ক্ষেত্রে একদম কমন একটা জিনিস। আরেকটা কমন জিনিস হচ্ছে ডিসপ্লে রেজুলেশন। এই ফোনেও থাকছে এইচডি প্লাস ডিসপ্লে, ফুল এইচডি না। তবে আমার মনে হয় ডে টু ডে ইউজের ক্ষেত্রে আসলে এইচডি প্লাস ডিসপ্লে খুব একটা ম্যাটার করে না। তবে যারা একটু নিট পিকিং, তাদের কাছে ডিসপ্লেটা একদম ক্লোজ থেকে যখন দেখবেন তখন এই শার্পনেস কিছুটা কম মনে হতে পারে। আমি পার্সোনালি এই বাজেটের ফোন এইচডি প্লাস ডিসপ্লে নিয়ে কিন্তু খুব একটা কমপ্লেন করি না, আমার কাছে ওকেই লাগে। তবে একটা জিনিস খারাপ লাগলো, এবং সেটা হচ্ছে এই ফোনের ডিউ ড্রপ নচ। এখানে এই ডিউ ড্রপ নচ না থেকে যদি একটি 5 হোল ক্যামেরা কাট আউট থাকতো তাহলে ফোনটা দেখতে কিন্তু অনেকটাই মডার্ন লাগতো। একই সাথে ডিসপ্লের তিন পাশের ব্যাজেল কিন্তু আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে, খুব একটা ঠিক না। বাট নিচের যে চিনের সাইজ সেটা কিন্তু বড়ই থাকছে, যেটা আমার কাছে কিছুটা চোখে লেগেছে। ইন্টারনালসের কথা বলতে গেলে এই ফোনে আমরা পাচ্ছি 4 GB র্যাম, 64 GB স্টোরেজ, এসওসি হিসেবে আছে ইউনি এসওসি T7250, এবং ব্যাটারি হিসেবে আছে জায়ান্ট 6000 mAh ব্যাটারি। যদি 15,000 টাকা বাজেট আসলে কনসিডার করি, এখনকার যে বাস্তবতা সেখানে স্পেক্সকে ওকেই বলা যায়, কারণ 15,000 টাকার নিচে যেসব স্মার্টফোন থাকছে সেখানে কিন্তু ইউজুয়ালি 4 GB র্যামই থাকে এবং এসওসিও এরকম পাওয়ারফুল হয়ে থাকে। কোনো কোনো ব্র্যান্ড হয়তো মিডিয়াটেকের হেলিও G81 এর মতো এসওসি ইউজ করে, যেটার পারফরমেন্স অলমোস্ট এই ফোনে যে এসওসিটা ব্যবহার করা হয়েছে T7250 অলমোস্ট সেটার মতোই। এটা কিন্তু খুব একটা পাওয়ারফুল কোনো এসওসি না, বাট ডে টু ডে ইউজের জন্য ওকে। লাইক এই ফোনে আমরা রেগুলার অ্যাপগুলো ইউজ করেছি, অ্যাপ ওপেনিং ফাস্টার ছিল। অ্যাজ ইউ নো, এই ফোনে কিন্তু স্টোরেজ হিসেবে ইউজ করা হয়েছে UFS 2.2, যা আগের যে eMMC 5.1 ছিল সেটার চেয়ে অনেক বেশি ফাস্ট এবং এফিশিয়েন্ট।
সো রিড রাইট স্পিড দুইটাই কিন্তু এই ফোনে বেটার পাওয়া যাবে। তবে রেগুলার অ্যাপের বাইরে গিয়ে হেভি গেমিং বা হেভি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এই ফোন কিন্তু খুব একটা সুবিধা করতে পারবে না। সো পাবজি বা সিওডি মোবাইলের মতো হেভি গেমগুলো এই ফোনে প্লে করে আপনি খুব একটা ভালো এক্সপিরিয়েন্স কখনোই পাবেন না। রেগুলার ছোটোখাটো যেসব গেমস থাকছে সেগুলো প্লে করে এক্সপিরিয়েন্স বেটার পাওয়া যাবে। একই সাথে ভালো এক্সপিরিয়েন্স এনশিওর করার জন্য Xiaomi এতে 4 বছরের এক রকমের ওয়ারেন্টি দিচ্ছে। লাইক 4 বছর এই ফোন স্মুথ পারফর্ম করবে। এতে সফটওয়্যার হিসেবে থাকছে Xiaomi HyperOS 3.0 অন টপ অফ Android 16। বাট এই 4 বছরের ব্যাপার নিয়ে আসলে কোনো কমেন্ট করা এটা একদমই আর্লি জাজমেন্ট হয়ে যাবে। সো 4 বছরের স্মুথ পারফরমেন্স আসলে পাবেন কিনা সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। বাট এখনই যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে এই ফোনে আপনি দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। যেহেতু এতে 6000 মিলি অ্যাম্পের ব্যাটারি থাকছে, যা দিয়ে বেশিরভাগ ইউজার আমার মনে হয় 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন অনায়াসে। সো বিগ সাইজ ব্যাটারি, 6.9 ইঞ্চ ব্রাইট ডিসপ্লে, মাল্টিমিডিয়া কনজিউমের জন্য দারুণ একটা কম্বো। তবে ব্যাটারির ক্ষেত্রে কিন্তু আমার একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে এই ফোনের সঙ্গে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে, যা 6000 মিলি অ্যাম্পের ব্যাটারি চার্জ করার জন্য কিছুটা স্লো হয়ে গেছে। তবে বাজেট যেহেতু কম, সো কিছু ট্রেড অফ, কর্নার কাট অবশ্যই থাকছে। তো এবার ক্যামেরা নিয়ে একটু কথা বলা যাক। প্রথমেই বলে রাখি, এরকম মিনিমাল শেপের ক্যামেরা হাউজিং কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এবং A7 Pro ডিজাইনের সঙ্গে এটা খুবই ভালো লাগছে। এখানে কাজের ক্যামেরা থাকছে একটা, হুইচ ইজ 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, অন্যটি অক্সিলারি সেন্সর, আর এর ফ্রন্টে থাকছে একটা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রেডমি A7 Pro বাজেট সেন্ট্রিক একটা স্মার্টফোন, সো আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল না। বাট এর প্রাইমারি ক্যামেরা আমার এক্সপেকটেশনের চেয়ে অ্যাটলিস্ট ডে লাইটে বেটার ইমেজ প্রডিউস করেছে। টপ অফ দ্য লাইন কিছু না, বাট এই বাজেটের অনেক ফোনের চেয়েই এর ইমেজ প্রসেসিং বেটার ছিল। সো হোয়াইট ব্যালেন্স, কালার টোন, HDR প্রসেসিং বেটার ছিল। খেয়াল করলে দেখবেন কমপ্লেক্স যেসব সিনারিও থাকছে বাজেট ফোন হিসেবেও ইমেজগুলো কিন্তু যথেষ্ট বেটার ছিল। নট অনলি প্রাইমারি ক্যামেরা, আমার কাছে সেলফি ক্যামেরার ছবিগুলোও কিন্তু ডেলাইটে বেটার মনে হয়েছে। ছবির কালার অনেক ভালো থাকে, সেই সাথে শার্পনেস ডিটেলও বেটার পাওয়া যায়। তবে অনেক ছবি আবার ডিজিটালি অনেক বেশি শার্প করে দেওয়া হয়, যা দেখতে অনেকটা আর্টিফিশিয়াল লাগে। লো লাইটের ক্ষেত্রে Xiaomi A7 Pro এর ক্যামেরা অ্যাভারেজ গ্রেডের ছিল। স্লো শাটার, ক্যামেরা ইউআইতে ল্যাগ, এরকম এক্সপিরিয়েন্সও পেয়েছি এবং ছবি ডে লাইটের মতো অত বেশি শার্প লাগে না। ওভারঅল ডে লাইটের ক্যামেরা বাজেট অনুযায়ী বেটার, বাট লো লাইটের ক্যামেরা অ্যাভারেজ গ্রেডের ছিল। ভিডিওর ক্ষেত্রে এই ফোনে হাইয়েস্ট ভিডিও রেকর্ড করা যাবে 1080 30 এফপিএসে। রিয়ার ফ্রন্ট দুটোতে কিন্তু সেম রেজুলেশন পাচ্ছেন এবং ভিডিও কোয়ালিটি বাজেট ফোনের মতো অ্যাভারেজ টাইপ ছিল। আজকের ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না। রেডমি A7 Pro একটা বাজেট সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে আপনার কাছে সব মিলিয়ে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।